সেটা হচ্ছে ইনকাম ট্যাক্সের জন্য সর্বোচ্চ আকার। ঠিক আছে, এখানে যদি আইনগত ত্রুটি না থাকে, কোনো আইনের প্রশ্ন জড়িত না থাকে, তাহলে কিন্তু ইনকাম ট্যাক্স ট্রাইব্যুনালের রায়কে চ্যালেঞ্জ করা যায় না। যেমন কারো একটা হয়তো আমরা ইনকাম করা হয়েছে সাপোজ 10 লক্ষ, ট্রাইব্যুনালের কাছে কেউ আসলেন যে আমার ইনকামটা বেশি হয়ে গেছে, আমারটা কম করা দরকার, ট্রাইব্যুনাল সেটা শুনলেন না, এটাকে বলি আমরা ফ্যাক্ট নিয়ে যখন আসে তখন কিন্তু আমরাই চূড়ান্ত, এরপরে কিন্তু হাইকোর্টে যাওয়া যায়। কিন্তু যদি কোনো আইনি বিষয় থাকে, যেমন আমরা যে ব্যাখ্যা দিয়ে একটা ডিসিশন দিলাম, সেটা আইনি বিতর্ক যদি থাকে, না ল পয়েন্ট ওনারা ঠিক না, তখন ওনারা হাইকোর্ট যেতে পারে, এবং তারপরে ওনারা হাইকোর্ট ডিভিশনের পরে সুপ্রিম কোর্টও যেতে পারে, সুপ্রিম কোর্ট ডিভিশনেও যেতে পারে। এই কারণে বলা হয় যে এটা হচ্ছে হাইয়েস্ট। যদি আমরা ফ্যাক্টে সিদ্ধান্ত দিয়ে দেই, মানে ম্যাথমেটিক্যাল সিদ্ধান্ত দিয়ে দেই, সেই ক্ষেত্রে কিন্তু দে ক্যানট গো টু হায়ার কোর্ট। এটা বুঝতে হলে আসলে বুঝতে হবে যে ইনকাম ট্যাক্সের অ্যাসেসমেন্ট, এই যে কর নির্ধারণ আদেশটা আসলে কয় পর্যায়ে। এটা শুরু হয় সার্কেল পর্যায়ে, একদম আমাদের যে কমিশনারেটগুলো আছে, কর অঞ্চলগুলো আছে, প্রত্যেকটা কর অঞ্চলে 22টা সার্কেল থাকে। 22টা সার্কেলে 22 জন সার্কেল কর্মকর্তা, তারা অ্যাসিস্ট্যান্ট কমিশনারও হতে পারেন, ডেপুটি কমিশনারও হতে পারেন। প্রথম যখন অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা ডেপুটি কমিশনার একটা সিদ্ধান্ত দেন কর নির্ধারণী আদেশ, কর বিভাগের কাজ কিন্তু কুয়াসি জুডিশিয়াল, অর্থাৎ সেমাই টাইপ অফ জুডিশিয়াল কাজ। উনি যখন একটা সিদ্ধান্ত দেন যে আপনি যেটা আয় দেখিয়েছেন সেটা আমি মানলাম না, আমার ধারণা বা বিভিন্ন প্রমাণাদি ব্যাখ্যা করে উনি যখন বলেন এটা আয়টা আরো বেশি, তখন করদাতা হয়তো তার সিদ্ধান্তটা পছন্দ করলেন না, তখন উনি যান, আমাদের আরেকটা ফোরাম আছে, যখন কমিশন এই সার্কেল কর্মকর্তার সিদ্ধান্ত পছন্দ হয় না, তখন উনি সংক্ষুব্ধ করদাতা যান আমাদের আপিল কমিশনারের কাছে। আপিল কমিশনার কিংবা আপিল এডিশনাল কমিশনার কিংবা আপিল জয়েন্ট কমিশনার, যার জুরিসডিকশনে তার কেসটা, অর্থাৎ তার কেসটা যেই আপিল কমিশনারের কাছে কিংবা আপিল এডিশনাল কমিশনার বা আপিল জয়েন্ট কমিশনারের কাছে চ্যালেঞ্জ করা যাবে, উনি তার কাছে, সেখানে যদি উনি সন্তুষ্ট হন তাহলে সেটা সেখানেই শেষ। কিন্তু উনি মনে করেন যে আপিল কমিশনারের সিদ্ধান্ত উনি সন্তুষ্ট হলেন না, সেটাও মনে হলো যে না, ওনার প্রতি ন্যায় বিচার করা হয়, তখন শেষ আশ্রয় হিসাবে ওনারা আসেন ট্রাইব্যুনাল। এই কারণে হাইয়েস্ট বডি, এই কারণে ট্রাইব্যুনালে আমাদের টোটাল ট্রাইব্যুনালটাতে আমাদের 8টা বেঞ্চ বলি আমরা, টোটাল 8টা বেঞ্চ আছে। বেঞ্চ 1, 2, 3, 4, 5 ঢাকা, সবগুলো ঢাকাতে, চট্টগ্রামে একটা বেঞ্চ, রংপুরে একটা বেঞ্চ, খুলনায় একটা বেঞ্চ। এবং এই ট্রাইব্যুনাল মেম্বাররা এখানে একজন, প্রত্যেকটা বেঞ্চে 2জন সদস্য থাকে। এই সদস্যরা হয় ইনকাম ট্যাক্স কমিশনার হন, অথবা মানে যারা ইনকাম ট্যাক্স কমিশনার তাদেরকে দায়িত্ব দেওয়া হয়, অথবা বাইরে থেকেও আসেন, যেমন জুডিশিয়ারি থেকে ডিস্ট্রিক্ট জাজরা আসেন, আমাদের এখানে 2জন ডিস্ট্রিক্ট জাজ আছেন। কিংবা সরকার যদি মনে করেন যে কোনো উনি চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে কিংবা কোনো এফসিএমএ এখানে দিবেন, তাও দিতে পারেন। অর্থাৎ ট্রাইব্যুনালের পোস্টগুলো ইনকাম ট্যাক্সের ক্যাডার পোস্ট আপনি ওইভাবে বলতে পারেন না। ঠিক আছে, এখানে চাইলে গভর্নমেন্ট 100% আমরাই আসবো, ট্যাক্সের লোকজন আসবে, এটা কিন্তু ম্যান্ডেটরি না। গভর্নমেন্ট এখানে চাইলে কিন্তু অবসরপ্রাপ্ত ট্যাক্স কমিশনার, অবসরপ্রাপ্ত জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য, ডিস্ট্রিক্ট জাজ তো পারেনি, তারপরে এফসিএমএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ওনাদেরকেও এখানে নিয়োগ দিতে পারেন, এবং একসময় ওনারা ছিলেন। ঠিক আছে, এখনো 2জন ডিস্ট্রিক্ট জাজ আছে। এই প্রত্যেকটা কোর্ট কিন্তু আবার ইন্ডিপেন্ডেন্ট, তারা একজন প্রেসিডেন্টের আন্ডারে কাজ করেন, কিন্তু প্রেসিডেন্ট আবার নিজেও একটা বেঞ্চের মেম্বার, বেঞ্চ 1-এর মেম্বার। প্রেসিডেন্ট কিন্তু তাদের উপর কোনো বিচারিক কর্তৃত্ব নাই,
জি স্যার। প্রেসিডেন্ট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনটা দেখেন, তাদেরকে কোন বেঞ্চে পোস্টিং হবে এগুলো দেখেন, কিন্তু বিচারিক তারা যা বিচার দিবেন তারা স্বাধীন, কিন্তু প্রেসিডেন্টও একটা বিচার, একটা বেঞ্চ ওয়ান যেটা সেটার মানুষ। এখানে এই 16 জন কমিশনার বা সমপদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা এই বেঞ্চগুলো চালান। এখন যেই করদাতা মনে করেন যে আপিল অর্ডারে সন্তুষ্ট হলেন না, তখন উনি যেই বেঞ্চের জুরিসডিকশনে ওনার মামলাটা, যেমন বেঞ্চ ওয়ানের জুরিসডিকশনে কিছু মামলা আছে ঢাকা, সরি আমি এটা ভুল করলাম, তখন উনি ট্রাইব্যুনালে আসেন। এই জায়গাটা আমাদের আগেরটা ভুল হয়েছে। উনি তখন ট্রাইব্যুনাল ফাইল করেন, কোথায় করেন? প্রেসিডেন্ট অফিসে, যে আমি এই আপিলের এই নির্দেশটা আমি মানলাম না, আমার পক্ষে এটা সম্ভব না, আমার প্রতি ন্যায় বিচার করা হোক। তখন ট্রাইব্যুনাল প্রেসিডেন্ট তার অফিস থেকে ঠিক করে দেন যে কোন বেঞ্চ এই মামলাটা শুনবে। জি সেটা স্যার। বেঞ্চ ওয়ানও হতে পারে, টুও হতে পারে, থ্রিও হতে পারে, ফোরও হতে পারে, ফাইভও হতে পারে। তবে ঢাকার বাইরে যেগুলো আছে, চট্টগ্রাম, খুলনা, রংপুর, ওগুলো কিন্তু বলা আছে যে চট্টগ্রামেরগুলো ওরাই শুনবে, খুলনারটা ওরাই শুনবে, রংপুরেরটা ওরাই শুনবে। ঢাকারটা ট্রাইব্যুনাল বেঞ্চে প্রেসিডেন্ট অফিসে পড়ে, আমরা তখন ঠিক করে দেই যে কোন বেঞ্চে হবে। তখন ওনারা শুনে একটা রায় দেয়। রায় দেওয়ার পরে যদি দেখা যায় যে শুধুমাত্র ফ্যাক্ট, যেখানে আইনের প্রশ্ন জড়িত নাই, সেটা উনি কিন্তু আর কোথাও যেতে পারবেন না। কিন্তু যদি আইনের প্রশ্ন জড়িত থাকে তাহলে উনি যেতে পারবেন। আমি একটা সহজ উদাহরণ দিই, ইনকাম ট্যাক্স আইনের উদাহরণ দিয়ে বোঝাতে গেলে আপনাদের একটু কঠিন লাগবে, আমি একটা সহজ উদাহরণ দিই। সেদিন এক ভদ্রলোক আসেন, এসে বললেন যে আমার করদাতার মামলাটা যখন ডেপুটি কমিশনার এবং আপিল কমিশনার হিয়ারিং নিয়েছেন, তখন সংবিধানের 30 ধারা অনুযায়ী তার ফান্ডামেন্টাল রাইট ক্ষুণ্ণ হয়েছে। হোয়াট ইজ ফান্ডামেন্টাল রাইট, কিভাবে ক্ষুণ্ণ হলো? উনি বললেন যে আমার করদাতা, আমার মক্কেলের পূর্ণ অধিকার আছে তার সমস্ত ডকুমেন্ট নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দাখিল করা এবং তার বক্তব্য দেওয়া, এবং বক্তব্য দেওয়ার পর সংশ্লিষ্ট ডকুমেন্ট দাখিল করার পর তার মৌলিক অধিকার আছে যে আপিল কিংবা ডেপুটি কমিশনার সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে রায় দিল। কিন্তু আপনি অর্ডারে দেখেন আমার মক্কেলের কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়নি, সব পেপার পরীক্ষা না করে ওনারা রায় দিয়েছে। তাহলে সংবিধানে যে 30 ধারা যে ওনাকে মৌলিক অধিকার দিয়েছে, আদালত তার কথা শুনবেন, তার পেপারস দেখবেন, রায় দেবেন, তার ফান্ডামেন্টাল রাইট টু হ্যাভ জাস্টিস, সেখানে ব্যর্থ হয়েছে। কারণ উনি তো এটা দেখেন না, উনি ঠিকভাবে দেখেন না, ঠিকভাবে না দেখলে তো ফেয়ার জাস্টিস হবে না। উনি দেখলে হয়তো এই রায়টা আসতো না। দিস ইজ দ্য ল পয়েন্ট। এখন আমি যদি মনে বলি যে কথার কথা ট্রাইব্যুনাল বলল যে আমি আপনার এই বক্তব্য গ্রহণ করলাম না, আপনি যে বলছেন আপনার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে, সেটা আমি অ্যাকসেপ্ট করলাম না, আমি মনে করেছি হয়েছে। উনি তখন কনস্টিটিউশন 30 পরিপালিত হয় নাই এটা প্রমাণ করার জন্য এই বিষয়ে আরো পরিষ্কার রায় পাওয়ার জন্য উনি কিন্তু হাইকোর্টে যেতে পারেন। ঠিক আছে? কিন্তু যদি এমন হতো, উনি যদি বলতেন যে আমার আয় 12 লাখ টাকা করা হয়েছে, এটা কম, এটা বেশি, তাহলে এটা কমানো হোক, আমি যদি বলতাম যে না আমার মনে হয়েছে 12 লাখ টাকা ইজ ফেয়ার এনাফ, দিস ইজ ফ্যাক্ট, এখানে কোনো আইনের ব্যাখ্যার প্রয়োজন নাই। আমি বোঝাতে পারছি? জি স্যার। সেরকম ইনকাম ট্যাক্সের কোনো আইনে সাপোজ মনে করেন যে উনি একটা ট্যাক্স রিবেট পাবেন, এই আইনে উনি বলছেন নিচের থেকে এটা দেয় নাই, ডেপুটি কমিশনার বা সার্কেল কর্মকর্তা দেয় নাই, আপিল কর্তৃপক্ষ দেয় নাই, ট্রাইব্যুনাল আসার পরে আমি বললাম যে আপনি পাবেন না, তখন ওটা কিন্তু আইনি প্রশ্ন, যে আইন ওনার দৃষ্টিতে আইনের ইন্টারপ্রিটেশন হচ্ছে পাবে, আমার দৃষ্টিতে আইনের ইন্টারপ্রিটেশন হচ্ছে পাবে না, তখন উনি যেতে পারবেন। কিন্তু ক্লিয়ার কাট যেখানে অ্যারিথমেটিক্যাল ব্যাপার, একদম সহজ করে বোঝানোর জন্য বলছি, তখন কিন্তু উনি আর যেতে পারবেন না। না,
কোনো পারমিশন নাই। তবে হাইকোর্টে যেতে হলে যে ডিমান্ডটা থাকে, যে ট্যাক্স ডিমান্ড, সেটা 25% দিয়ে হাইকোর্টে যেতে হয়। তবে ওনার যদি সামর্থ্য না থাকে সেটা দেওয়া, উনি জাতীয় রাজস্ব বোর্ডের কাছে ওয়েবার চাইতে পারেন, সেটা আবার ট্রাইব্যুনালে যাবেন না। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কাজ। আর আমাদের ট্রাইব্যুনাল মেম্বার ছাড়া এখানে আসলে মানে কোনো ডেপুটি কমিশনার, জয়েন্ট কমিশনার ওনারা কাজ করেন না এখানে। ওনাদের কোনো পোস্টিং নেই, শুধুমাত্র একটা পোস্টিং আছে, সেটা হচ্ছে যখন প্রত্যেকটা কোর্টে যখন করদাতার পক্ষে যেমন উকিল থাকেন, তেমন সরকারের আমাদের একজন অফিসার, তাকে আমরা বলি ডিপার্টমেন্টাল রিপ্রেজেন্টেটিভ, উনি ডিপার্টমেন্টকে ডিফেন্ড করেন। উনি কিন্তু ট্রাইব্যুনাল অফিসার না, উনি কিন্তু বিভিন্ন কর অঞ্চলের অফিসার। কর অঞ্চলেই ওনাকে বিভাগীয় প্রতিনিধি হিসেবে রাখা হয়েছে, ওদের পক্ষে কেসগুলো ফাইট করার জন্য উনি আসেন। ওইটাই। কিন্তু ওনারা আবার আমাদের ডাইরেক্ট না, আমাদের এখানে রেজিস্ট্রার আছেন, আমাদের একটা অনেকটা কোর্ট সিস্টেম, রেজিস্ট্রার আছেন, ওনারা অ্যাডমিনিস্ট্রেশনটা দেখেন। আমার ঢাকার গুলো এখানে, আর চট্টগ্রামে আলাদা অফিস, খুলনা আলাদা অফিস, রংপুরে আলাদা অফিস। This is basic thing.